আচ্ছা, আমরা এখন এই ফিজিক্সের অঙ্কটা করব। তার আগে বলে নিই এটা কোন চ্যাপ্টারের অঙ্ক। এটা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারের ম্যাথমেটিক্স। তো এটা আমরা করার চেষ্টা করব। দেখা যাক এই অঙ্কটা আমরা প্রথমে বুঝি কিনা। আমি প্রথমেই বলে নিই যে একটা অঙ্ক যখন সমাধান করতে হবে তখন কখনোই তাড়াহুড়া করা যাবে না, সময় লাগুক বুঝে বুঝে করি। এবং প্রথম কথা, প্রশ্নটা না বুঝে কখনোই চেষ্টা করা যাবে না যে করে ফেলবো। সর্বপ্রথম তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। তাহলে প্রশ্নটা আগে আমরা বুঝি কি লেখা আছে এখানে। দেখো, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ি চালক। প্রথম কথা, এটা দ্বারা আমি কি বুঝলাম? 54 কিলোমিটার পার আওয়ার, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে 1 ঘন্টায় লোকটি 54 কিলোমিটার যায়। এই কথার অর্থ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এই কথার খাঁটি বাংলা অর্থ হচ্ছে লোকটি 1 ঘন্টা গাড়ি চালালে 54 কিলোমিটার যায়। কিন্তু আমরা যখন ব্যাগের সংজ্ঞা পড়ি বা ব্যাগ যখন আমরা ডিফাইন করি তখন আমাদের স্ট্যান্ডার্ড ছিল এসআই ইউনিট, অর্থাৎ ব্যাগ বলতে আমরা সেটাকে বুঝি 1 সেকেন্ডে সে কত মিটার যায়। আমি একটু আগে বলে নেই, আমি যদি বলি এরকম যে 15 ms ইনভার্সন, এটাকে ব্যাগ বলা হয়। এটা হচ্ছে একটা ব্যাগ। এইটা দ্বারা সত্যিকার অর্থে কী বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই লোকটি 1 সেকেন্ডে 15 মিটার যায়। আপনার ব্যাগ কত? আপনি 1 সেকেন্ডে যত মিটার যান বা তুমি 1 সেকেন্ডে যত মিটার যাইতে পারো ওইটাই তোমার ব্যাগ। তুমি যদি দৌড় দিয়ে 1 সেকেন্ডে 1 মিটার যেতে পারো তোমার ব্যাগ 1। তুমি যদি 1 সেকেন্ডে 1 কিলোমিটার যাইতে পারো সেটা তোমার ব্যাগ 1000। তুমি যদি 500 মিটার যাইতে পারো 1 সেকেন্ডে তাহলে তোমার ব্যাগ হচ্ছে 500 ms ইনভার্সন। তাহলে এই বিষয়টা নিঃসন্দেহে ক্লিয়ার তোমার। 15 ms ইনভার্স 1 এই কথার অর্থ হচ্ছে যে 15 মিটার পার সেকেন্ড, মানে তুমি 1 সেকেন্ডে 15 মিটার যাও। এইটাই হচ্ছে তোমার রিয়েলি ব্যাগ, অন্য কিছু না। ব্যাগের হিসেবটা করতে হবে 1 সেকেন্ডে তুমি কতটুকু মিটারে যাও। দেখো এখানে লেখা আছে 54 কিলোমিটার পার আওয়ার, মানে কি 1 ঘন্টায় 54 কিলোমিটার যায়। তাহলে এই হিসাব আমার চলবে না, এইখান থেকে আমাকে এইটা বের করতে হবে এই চালক 1 সেকেন্ডে কতটুকু যায়, ওইটাই হচ্ছে ব্যাগ। তাহলে এখানে কথাবার্তা ক্লিয়ার হইল। পরে দেখো, একজন গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেলেন এবং ব্রেক চাপায় 1 মিটার সামনে থেমে গেল। ব্যাগ কত হলে লোকটির সামনে এসে থামতো? এটা হচ্ছে প্রশ্ন। এখন এটাকে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই যে পথচারী উনি ঠিক এই বি পয়েন্টে দাঁড়িয়ে আছে। এরকম একটা পথচারী, সে বি পয়েন্টে দাঁড়িয়ে আছে। এই যে বাস, সেটা হচ্ছে এ পয়েন্ট, এইখানে আছে, এই যে এইখানে আছে বাস। এই এ পয়েন্ট থেকে গাড়িটি বি পয়েন্টে যাবে। এখন এ থেকে বি যে টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে 46 মিটার। তো এখন মহা বিপদ সামনে। কিভাবে? দেখো যে এখান থেকে যখন এখানে যাবে তখন হঠাৎ করে এই লোকটা সামনে এসে উপস্থিত হইল। গাড়ির চালক চাচ্ছিলেন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে যাবেন, কিন্তু মুশকিল হইলো বি পয়েন্টে হঠাৎ করে একটা লোক এসে হাজির হইলো। এখন ওই লোককে তো আর মারা যাবে না, অ্যাক্সিডেন্ট করলে তো হইলো না। তখন কি করতে হবে? নিশ্চয়ই গাড়িকে ব্রেক করতে হবে, ব্রেক করে থামাইতে হবে। এখন এই গাড়ি চালক চাইলেই মানে মুহূর্তের মধ্যে ব্রেক করে গাড়িকে থামানো যায় না, কারণ গতি জড়তা বলে একটা কথা আছে। আপনি ব্রেক ধরলেও গাড়িটা কিছুক্ষণ সামনে যায়। প্রশ্ন হচ্ছে এটাই যে ব্রেক চাপার পরেও গাড়ি কেন একটু সামনে যায়? এটার কারণ কি? এটার কারণ একটাই, গতি জড়তা। তো সে যদি ব্রেক চাপেও তারপরেও গাড়িটা এখানে যাবে, কিছু না কিছু দূরত্ব যাবে। এখন আমরা বাহির থেকে, আমরা যারা দর্শক আছি তারা বাহির থেকে একটা জিনিস খেয়াল করলাম, সেটা কি? এ যখন এখান থেকে ব্রেক চাপা শুরু করলো তারপরও গাড়িটা চলতে লাগলো, যাইতে যাইতে ঠিক ওই লোকের 1 মিটার সামনে এসে থামলো, অর্থাৎ ঠিক এই জায়গাতে এসে থামলো সে। এখান থেকে সে থামলো হচ্ছে এখানে আসা, তার 1 মিটার সামনে। এখন যদি প্রশ্নটা আমি করি যে টোটাল দূরত্ব ছিল কত মিটার? 46। সে থামছে কোথায়? সে থামছে 1 মিটার আগে। তাহলে এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব নিঃসন্দেহে 45। দেখো এটা মানো কিনা, বিষয়টা এখানেই ভালো করে বুঝতে হবে যে গাড়ির ওই গাড়ি থেকে লোকের দূরত্ব ছিল 46 মিটার, সেটা ঠিক আছে, কিন্তু গাড়ি তো ওই লোকের 1 মিটার আগেই থেমে গেছে। তাহলে গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 45 মিটার নিঃসন্দেহে। আচ্ছা, এখন
প্রশ্ন হচ্ছে যে এইটার আদি বেগ 54 কিলোমিটার পার আওয়ার হওয়ায় 1 মিটার সামনে গিয়ে থামছে। ব্যাগটা কত হলে পরে 1 মিটার সামনে না থেমে ঠিক ওই লোকের পায়ের কাছে গিয়ে থামবে, মানে একদম 46 মিটার গিয়ে থামবে। এই জন্য প্রশ্নটা এভাবে করা হলো যে ব্যাগ কত হলে লোকটির সামনে এসে থামতো। এখন লোকটির সামনে বলতে আমরা এটা মাথায় আসে যে 1 মিটার সামনে তো লোকটির সামনে না, লোকটির সামনে বলতে একদম লোকের পায়ের যে গোড়ালি আছে সেখানে টাচ করবে। লোককে অ্যাক্সিডেন্ট করবে না, কিন্তু ওর পায়ের গোড়ালি পর্যন্ত টাচ করবে, অর্থাৎ ঠিক 46 মিটার পূর্ণ করবে। লোকটির সামনে এসে থামতো, এই কথার অর্থ হচ্ছে লোক যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেখানে ঠিক ওই পরিমাণ দূরত্ব যাইতে হবে, এটা হচ্ছে অর্থ। তো অনেক সময় অর্থগুলো না বোঝার কারণে অঙ্কটা হয় না। তাহলে এখন আমরা দেখি কোন প্রসিডিউরে অঙ্কটা করা যায়। প্রথম কথা যে আমরা চাচ্ছি আদি বেগ বের করতে, যে লোকটির ব্যাগ 54 না হয়ে, চলন্ত ড্রাইভারের ব্যাগ 54 না হয়ে কত হইলে, 54 না হয়ে কত হইলে এইখানে এসে থামতো। তাহলে আমাদের আদি ব্যাগটাই তো বের করতে হবে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, এটা আমাদেরকে বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমাদের যা করতে হবে, এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, খুবই ভালো করে বুঝতে হবে। চিন্তা করো, এ যখন এখান থেকে এখানে আসলো, গাড়ি গতি ছিল আস্তে আস্তে থামতেছে, ব্যাগ বেশি ছিল আস্তে আস্তে থামতেছে। এটাকে আমরা কি বলি? ব্যাগ হ্রাসের হারকে কি বলি? মন্দন বলি। তাহলে তার মন্দন আগেও যা পরেও কিন্তু তাই হবে, মন্দনটা ঠিক থাকবে, এটা খেয়াল করতে হবে। যে আমি যখন ব্যাগটা যখন 54 তখন যে মন্দন হবে অন্য ব্যাগ হইলেও মন্দনটা সেম থাকবে। তাহলে আমার আগে মন্দনটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আগে আমরা মন্দনটা বের করে নিই। এখন মন্দন যে বের করব তার আগে হচ্ছে এইভাবে আমরা অঙ্ক করতে পারি না 54কে রেখে, এটাকে আমাদের আগে MS ইনভার্স 1 এই ফরম্যাটে আমাদেরকে নিতে হবে। তাহলে চলো আমরা এই ফরম্যাটে নিয়ে নেই। তাহলে আমাদের আদি বেগ ইউ যেটা ছিল সেটা ছিল 54 কিলোমিটার পার আওয়ার। তোমরা নিশ্চয়ই জানো যে SI ইউনিট, এই SI ইউনিটে সবসময় দূরত্ব মাপতে হবে মিটারে, দূরত্ব মাপতে হবে মিটারে, সময় মাপতে হবে সেকেন্ডে, দুঃখিত, সময় মাপতে হবে সেকেন্ডে। তাহলে তুমি একটা বিষয় চিন্তা করো তো, এইখানে আমাদের দেয়া আছে কি? আমাদের দেয়া আছে 54 কিলোমিটার। নিঃসন্দেহে এটাকে কিলোমিটারে রাখা যাবে না, মিটারে নিতে হবে। তাহলে কিভাবে নিব? 54কে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই তাহলে সেটা চলে যাবে মিটারে, 54 কিলোমিটার মিটারে চলে গেল। নিচে আছে আমাদের 1 ঘন্টা, ঘন্টাকে তো কখনোই রাখা যাবে না, এটাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে কিভাবে নিব এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। দেখো, তাহলে আমি যদি 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট, ঠিক। আবার 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, তাহলে 60 মিনিটকে সেকেন্ডে নিতে হলে আমাকে আবারও 60 দিয়ে গুণ দিতে হবে। এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটার ফলে যা আসবে সেটা হবে এটার MS ইনভার্স 1 কনভার্সন। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব, অর্থাৎ এটা 54 এইভাবে আসবে আর এটা হচ্ছে এইভাবে আসবে। দেখো, তোমরা চাইলে ছোটোবেলার মতো 200 কাটাকাটি করলাম, মোকাবেলা করলাম, তারপর যা সেভাবে, এত ঝামেলার দরকার না, সরাসরি ক্যালকুলেটার, এই যে ক্যালকুলেটার, সুন্দর এটা ক্যালকুলেটার, এটা দিয়ে করে দেখাচ্ছি। দেখো কীভাবে করবো। এই যে আমি একটা ক্যালকুলেটারে, আমার ক্যালকুলেটারের মোডটা আগে ঠিক করতে হবে, ঠিক আছে। এই যে 54 1 2 3 ভাগ 3 6, দেখো 15 আসলো, দেখতে পাচ্ছ? ক্যামেরার সামনে নেই, দেখো এই যে 15, এই যে 15। তাহলে কত আসলো আমাদের? আদি বেগ আসলো 15 MS ইনভার্স 1 বা 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ব্যাগ। এইটা দিয়ে অঙ্ক করলে কিন্তু অঙ্ক হবে না, একদম ধরা খাবা। অঙ্ক করতে হবে এটা দিয়ে। আমি প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তাহলে আমরা আমাদের এই যে এই 54 কিলোমিটার পার আওয়ার যেই কথা, 15 MS ইনভার্স 1 একই কথা। তাহলে আমরা এত ঝামেলা রাখে রাখ কি, শুধুমাত্র নিচেরটায় রাখলাম, উপরেরগুলো মুছে দিলাম, এত ঝামেলা তো দরকার নাই। তাহলে প্রথমে এই যে আমাদের আদি বেগ যেটা পেলাম সেটা হচ্ছে 15 MS ইনভার্স 1 পেলাম। তো আমরা সবাই খুশি যে আমাদের যা পাওয়ার তা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আমাদের গাড়ি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটা কত? টোটাল দূরত্ব ছিল 46 মিটার, টোটাল দূরত্ব ছিল 46 মিটার। ওই লোক তো 46 মিটার যায় না, 1 মিটার আগেই থেমে যায়।
46 মিটার যাওয়ার আগেই 1 মিটার আগে থেমে যায়, তাহলে তার টোটাল দূরত্ব 1 মিটার কম হবে, যেহেতু 1 মিটার আগেই থেমে যায়। তাহলে দূরত্ব হচ্ছে 45 মিটার। এই যে আমি এখানে দূরত্ব বলতেছি, এটা এইখানে দূরত্ব যা, সরণ কিন্তু তাই, অর্থাৎ সরণ হচ্ছে 45 মিটার। তাহলে আমরা সরণ পেলাম 45 মিটার। দেখো আমরা ইউ পাইলাম, আদি বেগ, দূরত্ব পাইলাম, ঠিক আছে। এখন আমাদের লাগবে হচ্ছে ত্বরণ। তাহলে চিন্তা করো, গাড়িটি যখন থেমে গেছে, আদি বেগ তো ছিল 15, শেষ বেগ কত? 0। গাড়িটি থেমে গেছে, একদম থেমে গেছে। তো থেমে গেলে শেষ বেগ যদি 0 হয়, 0, অনেক সুন্দর লাগে 0 লিখতে, ms ইনভার্স 1। তাহলে কি ডাটা আমি পাইলাম? ইউ পাইলাম, এস পাইলাম, ভি পাইলাম। ভাই লাগবে কি? মন্দন। মন্দনটা কি? এ, ত্বরণ মন্দন, পজিটিভ নেগেটিভের উপর নির্ভর করে, হ্যাঁ, নেগেটিভ বা পজিটিভের উপর নির্ভর করে। তাহলে এটা ইকুয়াল টু হোয়াট? চিন্তা করো, এমন একটা সূত্র এই দুনিয়াতে কি আছে যেখানে এই 4টা জিনিসই আছে? আছে কি? তাহলে কোন সূত্র হইতে পারে ভাই? বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, না এখানে এস নাই। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওখানে টি নাই। বা এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, ওখানেও টি আছে, এখানে টি নাই। তাহলে একটা সূত্র বাকি থাকলো, সেই সূত্রটার জন্য কি, এই যে সুন্দর একটা সূত্র, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমার কিন্তু প্রয়োজন ওনাকে। তাহলে চিন্তা করো, যাকে প্রয়োজন তাকে বাম পাশে রেখে দেব। আমি আবার ভালো করে বলি, যাকে প্রয়োজন তাকে বাম পাশে রেখে দেব, দুনিয়ার বাকি সবাইকে ডান পাশে পাঠিয়ে দেব। এটা হচ্ছে সুন্দর একটা জিনিস মনে রাখতে হবে। আমার যাকে প্রয়োজন তাকে আমি বাম পাশে রেখে দিব, রেখে দিলাম। বাকি যা থাকে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপর দেখো ঝামেলাটা কি হয়েছে, ঝামেলা কিছু নাই, এই যে এরকম উপরে থাকবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, নিচে থাকবে কি 2s। একটা দারুণ জিনিস না? এই দারুণ জিনিসটা থাকবে। তাহলে এখান থেকে এর মানটা কিভাবে পাবো? দেখো ভি স্কোয়ার মানে কি 0 স্কোয়ার, 0 স্কোয়ার মানে কি 0, রেখে দিলাম না, এখানে থাকলো। 0-এর উপরে স্কোয়ার না দেওয়াটাই ভালো, সুন্দর দেখায় না, তাই দিলাম না আর কি, দিলেও তো 0ই হবে। মাইনাস, দেখো এখানে ইউ কত? 15, তাহলে 15-এর উপরে কী হবে? স্কোয়ার হবে। তো দিলাম 15-এর উপরে স্কোয়ার, তাতে তো কোনো সমস্যা নাই। নিচে 2 থাকলো, এস কী হবে? গুণ হবে 2 এর সাথে। এস কত? 45। তাহলে আমি দিলাম 45। ওকে, তাহলে এখন আমি কত পাই? এটা হচ্ছে আমার ব্যাপার। সহজ জিনিস, তারপরেও করে দিচ্ছি, কারণ তোমরা স্বভাবতই মোটামুটি অলস টাইপের মানুষ। দেখো কি আসে, 2.5 আসলো। দেখো মাইনাস 2.5 ms ইনভার্স 2, যেহেতু সেটা মন্দন। এখন মাইনাস বাই কেন আসলো? ত্বরণের সাথে মাইনাস আসলে সেটাকে আমরা মন্দন বলি। এটা আসলে মন্দন ছিল, এই জন্য মাইনাস আসছে। ত্বরণের উল্টো কি? মন্দন। আর এখানে তো মন্দন ঘটছে, এই জন্য ত্বরণের আগে কি আসছে? মাইনাস আসছে। তাহলে দেখো আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল এই কিন্তু আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে মাইনাস 2.5 ms ইনভার্স 2। তাহলে নিঃসন্দেহে এগুলো মুছে দিলে তোমরা রাগ করবে না, কারণ এগুলো তো লিখে ফেলছি। প্রয়োজনে একটা স্ক্রিনশট নিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নাও যে আমি একটু দূরে গেলাম, এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা, তারপর ইচ্ছে করলে নিজে খাতায় তুলতে পারবা। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমরা পরের স্টেপে যাই। দেখো আমাদের চাওয়া পাওয়া কী ছিল? আমাদের পাওয়া তো কিছু নয়, চাওয়া কী ছিল? আমাদের চাওয়া ছিল যে আমাদের আদি বেগটা কত হইলে পরে লুকের সামনে এসে থামতো। দেখো আমাদের চাওয়াটা এরকম ছিল যে আমরা আদি বেগ কত সেটা আমরা চাই, সেটা আমরা জানি না। কত হইলে পরে কি হইতো? কত হইলে পরে লোকটি 45 মিটার না গিয়ে 46 মিটার যাইতো, ওই লোকের পায়ের গোড়ালির কাছে গিয়ে থামতো। কত হইলে পরে 46 মিটার হইতো সরণ, এটা হইতো। এবং ত্বরণ যেটা একটু আগেই পেলাম, ঠিক আছে। আবারও গাড়িটি লোকের পায়ের কাছে থামলেও তো শেষ বেগ 0ই হবে। তাহলে আবারও শেষ বেগ কী হতো? 0 হতো, 0 ms ইনভার্স 1। এখন একটু ব্যাপার খেয়াল করো তো, আমাদের কি প্রয়োজন? আমাদের ইউ প্রয়োজন। আবারও এ দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, ইউ প্রয়োজন। এই 4টা জিনিস আবারও কোন সূত্রে আছে? গতির 4 নম্বর সূত্র। আবারও এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমার কিছু করার নাই, বারবার এই সূত্র পড়লে। যুক্তিতে যাচ্ছি, অঙ্ক তো অবশ্যই হবে, দেখো অঙ্ক হয় কিনা। তাহলে আমার এখন দরকার হচ্ছে ইউ। তাহলে আমি এটাকে এভাবে করবো, বি স্কোয়ার, এইভাবে করছি। দেখো বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস
এস, ঠিক আছে, লিখলাম। আমার প্রয়োজন কিন্তু ইউ, আগেই বলছিলাম যে ভাই যারে দরকার তারে বাম পাশে রাখবা, বাকি সবাইকে ডান পাশে পাঠিয়ে দিবা। তো এই কাজটাই এখন আমি করি, ঠিক আছে। আমি আমার ইউ দরকার, ইউকে রাখলাম, আর ওইদিকে বি স্কোয়ার মাইনাস 2s ওনাকে পাঠিয়ে দিলাম, আর কারো কোনো আপত্তি থাকার কথা না। তাহলে দেখো ইউ স্কোয়ার, এটা হচ্ছে জিরো স্কোয়ার, ভির মান হচ্ছে জিরো, বসাইলেও জিরো, না বসাইলেও জিরো, আর স্কোয়ার দেওয়া লাগলো না। তাহলে পরে কি হচ্ছে ঘটনা, এই যে একটু ভালো কথা, এই যে এ তার মান কিন্তু -2.5, মনে থাকবে, তার মান হচ্ছে -2.5 ইন্টু এস এর মান কিন্তু 46, ঠিক আছে। দেখো ইউ স্কোয়ার জিরো থাকলো এখানে, তোমাদের বোঝার জন্য জিরোটা এখনও রেখে দিলাম। চিন্তা করো এই মাইনাসে গুণ করে কি হবে, এখানে প্লাস হবে, আর 2.5 46 সবগুলো একসাথে গুণ হবে, এটাই তো হওয়ার কথা। সবগুলো গুণ অবস্থায় আছে, গুণ হবে না, সংখ্যাগুলো গুণ হবে, চিহ্নগুলো গুণ হবে, একদম সোজা, বোঝার জন্য বলতেছি। চিহ্নগুলো গুণ হলো, গুণ হয়ে প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাস, আর সংখ্যাগুলো গুণ হবে, গুণ হলে কত আসে চলো দেখি। এই যে দেখো সুন্দর ক্যালকুলেটর এখানে করতেছি, এই যে 2 ইন্টু 2.5 ইন্টু 46, 230 আসলো। তাহলে দেখো 230 আসছে, তো 230-এর সাথে শূন্য যোগ করলে তো 230ই থাকে, আমার তো কিছু করার নাই, যেটা আসছে আর কি। তারপর এখন এইখানে স্কোয়ার আছে, ওদিকে গিয়ে কি হবে, রোট হবে, বুঝে নাও, ওদিকে গিয়ে রোট হবে, বোঝার জন্য বললাম আর কি। আসলে স্কোয়ার তো ওদিকে লাভ দিয়ে যায় না, ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, তোমার বোঝার জন্য বললাম। এখানে স্কোয়ারটা ওদিকে গিয়ে কি হলো, রোট হলো। যদি রোট হয় তাহলে 230, এটাকে রোট করলে কত আসে, আবারও ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। তো দেখো এই যে আমি এটাকে রোট করতেছি, 15.16 আসে আমাদের, 165 পরে 5 আছে, আমরা 166 এরকম হবে, সরি এটা হবে 15.166 এমএস ইনভার্সন। কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ যদি আমাদের ব্যাগ 15.166 হতো, তাহলে 1 মিটার সামনে না থেমে ঠিক লোকটি যেখানে আছে সেখানে গিয়ে থামতো, মানে লোকটির সামনে এসে থামতো। এটাই হচ্ছে আমাদের আনসার। অঙ্কটা খুব কঠিন কিছু না। এখন তোমার যদি হাতে সময় থাকে, ভালো লাগে, তুমি এটাকে আবার ইচ্ছে করলে ওখানে নিয়ে যেতে পারো। 54 কিলোমিটার পার আওয়ার, এখানে পার আওয়ার ছিল না, তুমি এই ব্যাগটাকে আবার পার আওয়ারে নিতে পারো। কীভাবে নিবা বা, এটা তো একটা কথা। এইখানে আগে যে কাজগুলো করছিলা, এটার উল্টা কাজগুলো করলেই জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা দায়িত্বটা তোমাদের উপরে থাকলো যে এমএস ইনভার্স 1কে কীভাবে কিলোমিটার পার আওয়ারে নেওয়া যায়। আমি তোমাকে কিলোমিটার পার আওয়ার থেকে এখানে কনভার্সন দেখিয়েছিলাম, এখন তোমার একটু দায়িত্ব যে এটাকে তুমি ওই কনভার্সনে নিবা, কিলোমিটার পার আওয়ারে নিবা। তাহলে আমাদের অঙ্কটা শেষ, এখানে হয়ে গেলো। এখন অঙ্কটা আমি আবার রিক্যাপ করি, অঙ্কটা কীভাবে কী হলো। প্রথম কথা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলতেছিল, তো সেটা 45 মিটার গিয়ে থেমে গেল, 1 মিটার সামনে একটা লোক ছিল। এখন কথা হচ্ছে গাড়িটির ব্যাগ কত হলে 45 মিটারে না থেমে 46 মিটারে গিয়ে থামতো, সেটা বের করার জন্য দুই ক্ষেত্রেই ত্বরণ সেম থাকবে বা মন্দন সেম থাকবে। এই জন্য আমরা আগে সেটাই বের করি যেটা দুই ক্ষেত্রেই সেম থাকে। তুলনা করতে হলে, আমি অনেক আগে হয়তো আমার ছাত্রদের বলেছিলাম যে তুলনা করতে হলে অন্তত একটা জিনিস সেম থাকা লাগবে, এমন একটা কিছু থাকা লাগবে যেটা দুজনের মধ্যেই একই, না হলে তুলনা করা যাবে না। যেমন আপনি চাইলেও মেসি আর সাকিব আল হাসানকে তুলনা করতে পারবেন না, কারণ একজন ফুটবল খেলে, একজন ক্রিকেট খেলে। ক্রিকেটারকে ক্রিকেটারের সাথে তুলনা করতে হবে, মানে একটা মাপকাঠি সেম থাকা লাগবে। এইসব অঙ্ক করতে গেলে যে 54 কিলোমিটার হইলে 45-এ থামে, কত হইলে 46-এ থামতো, মানে দুইটা ঘটনা একসাথে করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে একটা জিনিস তো সেম থাকাই লাগবে। সেই জিনিসটা কি, এই যে আমাদের যে এই যে এটা ত্বরণটা, এই জন্য যেটা সেম থাকবে সেটা আগে বের করলাম, করার পরে বাকি সিস্টেমে শর্ত অনুসারে অঙ্কটা করলাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, একদম সহজ, না বোঝার কিছু না। তারপরেও না বুঝলে আমাদের ফেসবুক যে আমার ফেসবুকে তুমি নক করতে পারো, কিংবা অন্য কোনোভাবে হয়তো অনলাইনে যোগাযোগ চাইলে করতেও পারো। তাহলে আমরা এই অঙ্কটা এখন মুছে দিব। অঙ্কটা তো করলাম, অনেকগুলো অঙ্ক করতে হবে, একটা অঙ্ক করে ক্লান্ত হলে তো আর হবে না, এই বয়সে অনেকগুলো অঙ্ক করা যায়। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে।
আমরা এখন আগের অঙ্ক তো শেষ করলাম, এখন নতুন আরেকটা অঙ্ক দেখি এই অঙ্ক কিভাবে করা যায়। দেখো, একটি বন্দুকের গুলি একটি দেয়ালের মধ্যে 3 সেন্টিমিটার ভেদ করার পর ব্যাগ অর্ধেক হারায়। গুলিটি আর কত দূরে ভেদ করতে পারবে, আর কত দূর ভেদ করতে পারবে? তাহলে সর্বপ্রথমে আমাদেরকে এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তারপর অঙ্ক করতে হবে। দেখো ঘটনা কি ঘটছে। মনে করো এটা একটা অনেক পুরো একটা দেওয়াল, এই যে এটা, এই দেওয়ালটা অনেক পুরো। আমাদের বাসা বাড়ির যে দেওয়াল আছে ওরকম না, এই যে অনেক আগের রাজা জমিদারের দেওয়ালগুলো যেরকম ছিল অনেক পুরো থাকতো, এরকম অনেক পুরো একটা দেওয়াল। এখন এই পুরো দেওয়ালে ঘটনা কি ঘটছে এগুলো আমরা এখন আস্তে আস্তে ব্যাখ্যা বিশ্লেষণ করব। দেখো ওদের কথা কি, যে দুষ্টু লোকের তো অভাব নাই, মানে হুট করে একটা গুলি দিছে দেওয়ালের মধ্যে, দিল আর কি। তো সে যে কোনো একটা বেগে এই দেওয়ালে গুলিটা হিট করছে, এটা বলা নাই আদি বেগ, যে কোনো একটা বেগে যত বেগে হিট করছে সে, আচ্ছা কি বলছে, 3 সেন্টিমিটার যাওয়ার পর সে যখন এই যে দেওয়ালের ভিতরে 3 সেন্টিমিটার গেল, তখন যেই বেগে হিট হিট করা হয়েছিল তার অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ এইখানে যদি হিট করতো 10 ms ইনভার্স 1-এ, তাহলে 3 সেন্টিমিটার যাওয়ার পর 5 হয়ে গেছে। মানে যত বেগেই দিছে তার অর্ধেক হয়ে গেছে। কত দিছে তা বলে নাই, শর্তটা বলছে যে সে যে বেগে দেয়ালে হিট করছে 3 সেন্টিমিটার প্রবেশ করার পর সেই বেগটা অর্ধেক হয়ে গেছে। এটা একটা প্রশ্ন। এখন কথা হচ্ছে অর্ধেক হয়ে গেলে তার বেগ তো শেষ হয়ে যায় নাই, আরেকটু বেগ তো আছে। ওই বেগ দিয়ে সে আর কত দূর যাইতে পারবে, এই যে এক্স, আর কত দূর যাইতে পারবে, ওই এক্সের মান কত, এটাই হচ্ছে প্রশ্ন। অনেক ইন্টারেস্টিং প্রশ্নটা, আমি আবার ব্যাখ্যা করতেছি। দেখো যে এটা একটা পুরো দেওয়াল, অনেক পুরো একটা দেওয়াল, এই দেওয়ালে একটা বুলেট এসে হিট করবে। তো বুলেট হিট করছে, কত বেগে হিট করছে এটা বলে নাই, যে কোনো একটা বেগে এসে হিট করছে। কিন্তু এটা বলছে যে 3 সেন্টিমিটার যাওয়ার পর ব্যাগ অর্ধেক হয়ে গেছে। যে বেগে হিট করেছিল ওটার অর্ধেক হয়ে গেছে 3 সেন্টিমিটার যাওয়ার পর। ব্যাগ তো শেষ হয়ে যায় নাই, আরেকটু ব্যাগ তো আছে। ওই ব্যাগ দিয়ে আরেকটু দূরত্ব সে অতিক্রম করবে। ওই দূরত্ব, ওইটা কত, এটাই বের করতে বলছে। তাহলে এখন আবার সেম, এইখানে ঘটনা হচ্ছে দুই ভাগে ঘটছে। একটা হচ্ছে 3 সেন্টিমিটার গেছে, তারপর আর কতটুকু গেছে, তাহলে দুইটা ঘটনা না। আমাদের সামনে এভাবে উপস্থাপন করা হয়েছে যে 3 সেন্টিমিটার পর্যন্ত গেছে, এটা বইলাই দিছে, তারপরে আর কতটুকু গেছে এইটুকু বের করতে হবে। তাহলে আমরা এটাকে দুইটা ঘটনা চিন্তা করতে পারি। যদি করি, প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে কমন একই থাকে এরকম জিনিসটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। প্রথম কথা যে এইখানে 3 সেন্টিমিটার যাচ্ছে, আস্তে আস্তে বেগ কমতেছে, তারপর আরও গেলে আরও বেগ কমতেছে। এই যে এক্স পরিমাণ আরও পড়েছে গেছে, ওইখানে গিয়ে তো তার বেগ 0 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে মন্দন যা, মানে আস্তে আস্তে গিয়ে গতি কমছে, বেগ কমছে, আরও পরে আরও বেগ কমছে, 0 হয়ে গেছে। অর্থাৎ বেগ হ্রাসের হারটা এই 3 সেন্টিমিটারেও যা, এই এক্সেও তা একই। তাহলে আমরা বুঝতে পারলাম এইখানে আবারও আমাকে ওই মন্দনটাই বের করতে হবে। ঠিক আছে, চলো সেটা বের করি। কিভাবে কি করব এটা ভালো করে আগে বুঝতে হবে। দেখো প্রথম কথা, আদি বেগ কত, ইউ। দেখো আদি বেগ কত আমরা জানি না, যেহেতু জানি না আমরা ধরলাম যে আদি বেগ হচ্ছে ms ইনভার্স 1। এরকম অঙ্ক হয়তো আগে করো নাই। দেখো যে আদি বেগ কিন্তু আমরা এখানে দেওয়া নাই, জানি না, যেহেতু জানি না ধরলাম কি ms ইনভার্স 1। এখন কথা হচ্ছে যে এই যে 3 সেন্টিমিটার যখন সে চলে যায়, তখন এই ঘটনার জন্য শেষ বেগ কিন্তু এই যে এখানে, এটা আমি আগেই বলছি, শেষ বেগ আদি বেগ হচ্ছে আমি যেটাকে নিয়ে আলাপ আলোচনা করছি এটার উপর নির্ভর করে। তা আমি যদি প্রথম ঘটনা আলোচনা করি, তাহলে ঢোকার সময় যে ব্যাগটা ছিল এটাকে হচ্ছে আদি ব্যাগ, আর এইখানে 3 সেন্টিমিটার যাওয়ার পর যে ব্যাগ, এই ব্যাগটাই হচ্ছে শেষ ব্যাগ। ঠিক, তাহলে 3 সেন্টিমিটার যাওয়ার আগে ব্যাগ ছিল ইউ, 3 সেন্টিমিটার যাওয়ার পরে ব্যাগ অর্ধেক হয়ে যায় না, তাহলে নিঃসন্দেহে শেষ ব্যাগ হচ্ছে u/2। তাহলে শেষ বেগ লেখা যাবে u/2 ms ইনভার্স 1। এইটা আমরা লিখতে পারবো নিঃসন্দেহে। ঠিক আছে, আর তার সরণ বা দূরত্ব যেটা অতিক্রম করছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, দিয়েই দিছে।
আমি চাচ্ছি কি যে দুই ঘটনায় সেম থাকে ত্বরণ বা মন্দন, এটা কত, এটা চাচ্ছি। তাহলে আমরা আবারও ওই যে সূত্র আদি বেগ, শেষ বেগ, স্মরণ, ত্বরণ, এই চারটা আছে, এরকম সূত্র কোনটা? ওই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে আবার এই সূত্র দিয়ে আমরা এটা বের করব। কিভাবে? দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভালো। তারপর কি করতে হবে? 2sকে বাম দিকে রাখলাম আর বাকিগুলোকে ডান দিকে রাখলাম। তারপর এ সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ঠিক আছে, দেখো ভি হচ্ছে আমার u/2, ঠিক? আর আদি বেগ ইউ, আদি বেগটা হচ্ছে ইউ, এটার উপর স্কোয়ার হবে, আর নিচে হচ্ছে 2 × 3, এস এর মান হচ্ছে 3। এখন দেখো সিম্পল ক্যালকুলেশন, এটা কি হবে দেখো তো, ইউ স্কোয়ার এটা হবে 4 মাইনাস ইউ স্কোয়ার, নিচে হবে 6, ঠিক? এখন এটাকে আমি এই যে পাশে করতেছি, দেখো একদম ক্লিয়ার করে দেখো, নিচে 6 ঠিক থাকলো, তাতে কোনো সমস্যা নেই। উপরে 4, এটাকে আমি এখন যদি লসাগু করি তাহলে কি হচ্ছে দেখো, ইউ স্কোয়ার থাকবে আর নিচে মাইনাস 4u স্কোয়ার হবে। এটা হবে কি না? নিঃসন্দেহে এটা হবে। যদি এটা হয় তাহলে আমরা এর পরের লাইনে কি লিখতে পারি দেখো, এর পরের লাইনে এভাবে লিখতে পারি, নিচের 6 থাকলো, ঠিক আছে, ইউ স্কোয়ার মাইনাস 4u স্কোয়ার থাকে কি মাইনাস 3u স্কোয়ার, এইটা থাকে না? নিঃসন্দেহে এটা থাকে। তাহলে পরের লাইন এ হয়তো লিখাই যায় 3u স্কোয়ার বাই 4 1/6। তাহলে দেখো এটা থাকে কি না। আচ্ছা, আমরা দেখি আমাদের এইটুকু ঠিক আছে কি না। হ্যাঁ, এটুকু আমাদের ঠিক আছে। তাহলে দেখো, এই 3 দিয়ে 6কে মোকাবেলা করলে 2 থাকবে না? 2 থাকবে, আর 2 4-এর সাথে গুণ করলে 8 হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই 8। ব্যাপারটা আমি আবার করে বলি, দেখো আবার বলি, দেখো এই 3 দিয়ে 6কে কাটাকাটি করলে, মোকাবেলা করলে কি থাকবে? 2 থাকবে, আর এই 2 দিয়ে 4কে গুণ করলে কত হবে? 8 হবে, ঠিক? আর উপরে যে ইউ স্কোয়ার সেটা থাকবে, আর এই যে মাইনাস থাকবে। তাহলে এই যে ত্বরণ, অর্থাৎ আমরা কিন্তু এই যে ত্বরণ এর মানটা পেলাম, এর মানটা কত পেলাম? এর মান পেলাম মাইনাস ইউ স্কোয়ার বাই 8। তাহলে দেখো এর মান পেলাম মাইনাস ইউ স্কোয়ার বাই 8। এখন তোমরা অনেকের হয়তো ঝামেলা এটাই যে ভাই এখানে তো শুধু ইউ, এসব কি আসতেছে, মান আসতো তাহলে না সহজ হইতো। তুমি লজিকের সিস্টেমে যাও, যা আসার তাই আসবে, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। কি আসতেছে এটা ম্যাটার না, তুমি সিস্টেমে যাচ্ছ তো, যুক্তি দিয়ে যাচ্ছ তো, তাহলেই হলো। তাহলে আমাদের ত্বরণের মান আসলো মাইনাস ইউ স্কোয়ার বাই 8। ঠিক আছে, তাহলে এটা আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি আবার লিখতেছি। দেখো এরপরের স্টেপে আমাদের কি করতে হবে? দেখো এরপরে স্টেপে তেমন কিছু করতে হবে না, একদম সহজ। আমি আবার সিনারিতে যাই, আবার তোমাকে দেখাই, আবার আগের জায়গাতে যাচ্ছি। ঘটনা কি ছিল যে এখানে ইউ ব্যাগে হিট করছে, ধরলাম ইউ ব্যাগে হিট করছে 3 মিটার যাওয়ার, 3 সেন্টিমিটার যাওয়ার পর তার ব্যাগ হয়ে গিয়েছে, ব্যাগ হলো ইউ/2, দুঃখিত ইউ/2, তার ব্যাগ হলো কত? ইউ/2, ঠিক? তো আদি ব্যাগ ইউ হইলে শেষ ব্যাগ ইউ/2, এবং তার যে এইখানে যে মন্দনটা ছিল, সেই মন্দনটা আমরা এই যে এখানে পেলাম, মন্দনটা ছিল মাইনাস ইউ স্কোয়ার বাই 8। এটা ছিল তার ত্বরণ, মাইনাস ত্বরণ, নেগেটিভ ত্বরণ বা মন্দন এইখানে ছিল। তারপরের ঘটনা যেটা এখন যেটা, সেটা হচ্ছে আরও এক্স মিটার সে গেছে, এটাকে আমরা ধরলাম এস ধরলাম বা S1 ধরলাম, সে আরও S1 মিটার গেছে। তাহলে সে যখন S1 মিটার গেছে, তাহলে এই ক্ষেত্রে S1-এর জন্য এই ব্যাগটা হচ্ছে আদি ব্যাগ, নিঃসন্দেহে। আদি ব্যাগ বলতে বোঝায় ঘটনার শুরুতে যেই ব্যাগ। তো S1 ঘটনার জন্য এই মুহূর্তের ব্যাগটাই তো আদি ব্যাগ। তার এইখানে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা ইউ/2। তাহলে আমার দ্বিতীয়বারের জন্য আদি ব্যাগ হচ্ছে ইউ/2।
আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি, তাহলে দেখো, তাহলে এখানে ক্লিয়ার হবে। দেখো আমি ক্লিয়ার করে লিখতেছি। আমার এই S1 ঘটনার জন্য, এই দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমার আদিবেগ হচ্ছে u/2। শেষ বেগ কত? এইখানে এসে বুলেটটা থেমে যাবে না, তাহলে শেষ বেগ হচ্ছে 0। তাহলে দেখো শেষ বেগ হলো 0 এবং ত্বরণ হচ্ছে এটা। প্রশ্ন হচ্ছে S1 আর কতটুকু যাবে, তাহলে সেটা কি? S1 ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে যে সে দেখো আর কতটুকু যাবে। তাহলে এটা এখন ইজিলি বের করে ফেলি, ইজিলি। এটা বের করাটা খুব কঠিন কিছু না, ঠিক আছে। আবার আদিবেগ আছে, শেষ বেগ আছে, স্মরণ আছে, ত্বরণ আছে। কোন সূত্র পড়বে? আবারও সেম, v² = e² + 2s। আমার তো কিছু করার নাই, বারবার পড়লে। দেখো v² = e² + 2s। বের করব কি s, তাহলে আমি 2sকে বাম পাশে রাখলাম, বাকিগুলোকে ডান পাশে পাঠিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে s দরকার, ঠিক আছে। এখানে আমাদের s স্মরণটা হচ্ছে s1 আর কি, s1 আমাদের দরকার। তাহলে S1 সমান কী হবে? 2a v² - u²। ফাইন, ভালো। বির মান কত? 0, স্কোয়ার দিয়ে লাভ নাই, u/2। এই যে এটা হচ্ছে আদিবেগ কত ছিল? u/2। 2 এর মান কত? -u²/8। তাহলে এর পরের লাইনকে একটু গোছায় লিখলে কি হয় দেখো, এটাকে স্কোয়ার করলে নিচে 4, উপরে থাকবে u²। আর এই মাইনাস কিন্তু এই যে এই মাইনাসটা ইউ এর সাথে দিয়ে দিলাম। আর নিচে দেখো ঘটনা কি ঘটতেছে, নিচে ঘটনা খুবই সুন্দর। এটা 8 থাকবে, এই যে মাইনাস তো থাকবেই, 2 গিয়ে ইউ এর সাথে গুণ হবে, তাহলে হচ্ছে -2u²। এরকম থাকলো না? আমি এইখানে একটা টান দিয়ে বাকি লাইনগুলো লিখছি। দেখো এরপরে কি হচ্ছে, উপরের যে লাইনগুলো আছে সেটা সুন্দর, এই যে এইটুকু এখানে লিখতেছি, -u²/4, ঠিক আছে। তারপর এইটা গুণ দিয়ে লিখলে উল্টে যাবে না? একদম উল্টে যাবে। তাহলে দেখো কি হয় ঘটনা, উপরে 8 চলে গেল, নিচে -2u² চলে আসলো। এখানে ঘটনা এত সুন্দর হয়ে গেল যে -u² আমি মোকাবেলা করে দিলাম। যদি -u², এই যে নিচের -u², উপরের -u² মোকাবেলা করে দেই, তাহলে থাকে কি? নিচে থাকে 4 × 2, উপরে থাকে হচ্ছে 8। তাহলে দেখো ঘটনা কি ঘটলো, উপরে 8, নিচে 8, সেম জিনিস। মারামারি করলে কি হবে? কাটাকাটি করলে 1 হবে। তাহলে আগের যে এটা সেন্টিমিটারের, আমরা যখন নিলাম তখন 3 সেন্টিমিটার নিলাম, আমরা কিন্তু কোনো ধরনের কনভার্সন করি নাই। অঙ্কটা করার সময় 3 সেন্টিমিটারকে কিন্তু মিটারে না নিয়েই করছি, এই জন্য উত্তরটা যেটা আসছে সেটা সেন্টিমিটারে আসবে। তাহলে আর কতটুকু যাবে? আর মাত্র 1 সেন্টিমিটার যাবে। অর্থাৎ S1 এর যে মানটা সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। অর্থাৎ তাহলে এই যে আমাদের এই যে দেয়ালটা ছিল, এই দেয়ালে প্রথমে হচ্ছে 3 সেন্টিমিটার প্রবেশ করলো, তারপর আর কতটুকু, এই যে S1 পর্যন্ত গেল, আর কতটুকু প্রবেশ করবে? আর মাত্র 1 সেন্টিমিটার প্রবেশ করবে। তাহলে আমি একটা কাজ করো, আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর হচ্ছে আমি আবার বলতেছি ব্যাপারটা কি হলো। আচ্ছা, এটা হচ্ছে ত্বরণ এ, আর এই যে এগুলো হচ্ছে এ ত্বরণ, এই সবগুলো এটা হচ্ছে ত্বরণ, এই যে এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি আবার রিক্যাপ করছি তোমার জন্য। দেখো এটা তো তুলেই ফেললা, এখন পুরোটা মুছে দেই। যে এটা একটা দেয়াল ছিল, ওরকম একটা দেয়াল ছিল, খুব ভালো একটা সুন্দর দেয়াল ছিল। এখন দেয়ালটা যদি এরকম থাকে তাহলে ঘটনা কি ঘটে সেটা তোমাকে আমি বলতেছি। ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে এরকম যে তুমি একটা বুলেট এখানে হিট করার পর 3 সেন্টিমিটার গেল, যাওয়ার পর তার ব্যাগ অর্ধেক হয়ে গেল, আগে যা ছিল তার অর্ধেক হয়েছিল, শেষ তো হয়নি,
আরও যে ব্যাগটা আছে এই ব্যাগ দিয়ে সে আর কতটুকু যাবে, সে ধরলাম S1 পরিমাণ যাবে, সেই S1টাই আমরা বের করলাম আর 1 সেন্টিমিটার যায়। কীভাবে? দুটার মধ্যে মন্দন সেম থাকবে, এটার জন্য প্রথমে মন্দন বের করলাম, তারপর ওই মন্দনের মানটা এটার ক্ষেত্রে সূত্রে বসিয়ে যে S1 পেলাম, এটাই উত্তর। একদম এটাই হচ্ছে কাহিনী, এর বাইরে কিছু নাই। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা পরের যে ম্যাথটা আছে ওটাতে যাচ্ছি, সঙ্গে থাকো, সাথে থাকো। দেখো এখন যে নতুন যে অঙ্কটা এটা দেখো। আগে প্রশ্নটা ভালো করে বুঝি। একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 2 ms/2 সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটিও 14 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকলে বিড়ালটি কি ইঁদুরটিকে ধরতে পারবে? অঙ্কটা অনেক ইন্টারেস্টিং। দেখো এই মজার ইন্টারেস্টিং বিষয়টাকে আরও বেশি ইন্টারেস্টিং করা যায় কি না। ঘটনার প্রেক্ষাপট ভালো করে বুঝো। ধরো এটা একটা রাস্তা, ঠিক? এটা হচ্ছে এ পয়েন্ট। এখানে একটি বিড়াল আছে। তো এখানে বিড়াল, এই যে এখানে একটা বিড়াল বাঘ হয়ে যেতে পারে, যাই হোক, ধরো এরকম একটা বিড়াল এখানে আছে। এটা দেখতে ইঁদুরের মতো মনে হচ্ছে বিড়ালটাকে। ধরো এটা একটা বিড়াল, হ্যাঁ। এই যে বিড়ালটা সে এ পয়েন্টে আছে, আর এই যে এখানে আছে ইঁদুর বি। তো ইঁদুর এটা খুবই ছোট, এই ধরো এটা কোনোভাবে এখানে আছে আর কি। এটা একটা ইঁদুর বা তেলাপোকার মতো কিছু হয়ে গেছে, ধরে নাও এটা একটা ইঁদুর। তো ইঁদুরটা এখানে আছে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে দুটার অবস্থান, এতে ইঁদুর, বিতে বিড়াল। এ ফর ইঁদুর, বি ফর বিড়াল। ঘটনা কি হয়েছে? একদম ভুল হয়েছে। ব্যাপারটা এটা না, এতে হচ্ছে বিড়াল, বিতে হচ্ছে ইঁদুর। তোমাদের মনোযোগটা টেস্ট করার জন্য বললাম আর কি। এতে হচ্ছে বিড়াল, বিতে হচ্ছে ইঁদুর। তো এই অবস্থায় যখন তারা ছিল, তখন এ হঠাৎ করে ইঁদুরকে দেখতে পেল, বিড়ালটি। তখন বিড়ালের তো মানে মনের বাসনা পূর্ণ হয়ে গেল যে ইঁদুর পেয়ে গেছি। একে ধরার জন্য সে জোরে দৌড়াবে না, দৌড়ের গতি বাড়িয়ে দিবে না। যদি ব্যাগ বাড়ায় দেয় তাহলে সেটা কি হবে? ত্বরণ হবে না? তাহলে এর কিন্তু ত্বরণ হবে। আর এ তখন সর্বোচ্চ তার পক্ষে যত বেগে দৌড়ানো সম্ভব সেই একটা সর্বোচ্চ সমবেগে দৌড়াবে। তাহলে সেই সমবেগে দৌড়াইতে দৌড়াইতে এইখানে আসলো, ঠিক? আর এ ত্বরণ নিয়ে দৌড়াতে দৌড়াতে এর পিছনে আসলো একে ধরার জন্য। এখন সর্বপ্রথম যখন বিড়ালটা ইঁদুরকে দেখলো, তখনই তাদের মধ্যে দূরত্ব ছিল 15 মিটার। মানে যখন ইঁদুরটাকে বিড়ালে দেখছে, বিড়ালের চোখে যখন ইঁদুর পড়ছে, তখনই বিড়াল এবং ইঁদুরের মধ্যে দূরত্ব ছিল 15 মিটার। তো 15 মিটার ছিল, ভালো কথা। এরপরেই ঘটনা শুরু, এও দৌড়ালো, এও দৌড় শুরু করলো। কিন্তু দুঃখের বিষয়, ইঁদুর কি আর কখনো বিড়ালের সাথে দৌড় প্রতিযোগিতায় পারবে? কখনোই পারবে না। ঠিক সি পয়েন্টে গিয়ে কপ করে ইঁদুরটি বিড়ালের হাতে ধরা পড়লো। তাহলে এইখানে এসে তাদের মধ্যে বিশাল গণ্ডগোল হলো। তাহলে এখন চিন্তা করো, এই যে ইঁদুর, তার যদি অতিক্রান্ত দূরত্ব S হয়, আমি ধরলাম S1 ধরলাম, ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব S1, তাহলে বিড়ালের কত? S1 + 15, তাই কি না? বিড়ালের হচ্ছে, সে বিড়াল তো এইখানে গিয়ে ইঁদুরকে ধরছে, তাহলে ইঁদুরের দূরত্ব তো সে অতিক্রম করছে। সে যে 15 মিটার পিছনে ছিল সেই দূরত্ব সে অতিক্রম করছে। তাহলে বিড়ালের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এই 15 প্লাস এই S1, আর ইঁদুরের শুধুই মাত্র S1 দূরত্ব। আচ্ছা ঠিক আছে, এখন এই ঘটনা যদি বুঝি তারপর আমরা অঙ্ক করা শুরু করি। ভালো কথা, কীভাবে অঙ্কটা করব? প্রথমে এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, ইঁদুর হচ্ছে সুষম বেগে চলে আর বিড়াল হচ্ছে ত্বরণ নিয়ে চলে। আর সুষম বেগ মানে সমবেগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা জানি, S = VT। এটা তখনই খাটে যখন ব্যাগটা
সমবেগ হয়, না হলে কিন্তু খাটবে না। তাহলে একটু খেয়াল করো তো, বিড়ালের অতিক্রান্ত দূরত্ব যদি আমি এস ধরি, তাহলে বিড়ালের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 15 প্লাস S1। এই জিনিসে কোনো ভুল আছে কি না? বিড়ালের অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে আগের 15 এবং ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা নিয়ে একটু দেখার চেষ্টা করি। তাহলে বিড়াল তার যে অতিক্রান্ত দূরত্ব সেখানে সে কিন্তু ত্বরণ নিয়ে দৌড়াইছে, ত্বরণ ছিল। তাহলে ত্বরণ যদি থাকে, সে সুষম ত্বরণে, দেখো ত্বরণ নিয়ে দৌড়াইছে বিড়ালে, তাহলে ত্বরণ যদি থাকে তাহলে বিড়ালের একটা আদিবেগ তো ছিল নিঃসন্দেহে, তাই না? একটি ইঁদুর একটি, আচ্ছা, যখন সে ইঁদুরকে দেখতে পায় তখন বিড়াল কি স্থির অবস্থায় ছিল না, দাঁড়ায় ছিল? তাহলে আদিবেগ, বিড়ালের আদিবেগ কিন্তু 0, ঠিক? আচ্ছা, আর বিড়ালের ত্বরণ হচ্ছে 2, ঠিক আছে। এখন বিড়ালের যে কত সময় লাগছে এটা কিন্তু আমরা জানি না, বিড়ালের কত সময় লাগছে সেটা আমরা জানি না। যখন ইঁদুরকে ধরে ফেলছে তখন কি তার আদি শেষ বেগ কত, 0 কিনা? এটা একটা প্রশ্ন, যে যখন বিড়ালটি ইঁদুরকে ধরে ফেললো তখন তার আদিবেগ কত ছিল? এটা সুন্দর একটা প্রশ্ন। দুঃখিত, শেষ বেগ কত ছিল? তাহলে বিড়ালের শেষ বেগ কত ছিল সেটা আমরা বলতে পারতেছি না। এটা কি ধরে থেমে গেছিল নাকি গতি অবস্থায় ধরলো, শেষ বেগটা আমরা নিয়ে কিছু সিদ্ধান্ত নিলাম না। তা আমরা পেলাম কি, ইউ জানি, প্রথমে সে স্থির ছিল, তারপর ত্বরণ জানি, সময় জানি না, ঠিক? ব্যাপার না, আমরা সূত্রের লজিকে যাই, দেখি কি হয়। আমরা জানি সুষম ত্বরণের ক্ষেত্রে ত্বরণ যদি সুষম হয় বা যাই হোক, যদি সমবেগ না হয়, তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে সময়। আমাদের এই তিনটা রাশি এখানে আছে, তাহলে এইটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? যদি এইটা লিখতে পারি তাহলে এখানে আমরা নিঃসন্দেহে এটা লিখতে পারি, এই বিড়ালের জায়গায় লিখতে পারি বিড়ালের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি নিঃসন্দেহে। 15 প্লাস এই যে S1, এটা কিন্তু ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব, বিড়ালের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব প্লাস 15। তাহলে এই যে S1, এটা হচ্ছে ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব, আর ইঁদুর যেহেতু সমবেগে যায় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু ভিটি হবে। তাহলে S1 এর জায়গায় আমরা ভিটি লিখতে পারি, যেহেতু সেটা ইঁদুরের সমবেগে যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি টি। এখন আমরা জাস্ট মানগুলো বসানোর চেষ্টা করি। এই যে ইউটি, ইউ আদিবেগ ছিল বিড়ালে 0, তাহলে এই রাশিটা থাকবে না, শূন্যর সাথে টি গুণ হয়ে 0 হয়ে যাবে। আর এইখানে দেখো হাফ, এর মান ছিল কত, 2, বিড়ালের ত্বরণের মান ছিল 2, আর এইখানে টি স্কোয়ার ইকুয়াল টু 15। ইঁদুরের যে ব্যাগ, সমবেগ, সেটা কত ছিল? সেটা ছিল 14, তাহলে এখানে আমি লিখলাম 14, এখানে হচ্ছে টি। ফাইন, অনেক ভালো। তাহলে দেখো 2 দিয়ে 2কে আমরা মোকাবেলা করতে পারি, 2কে 2 দিয়ে মোকাবেলা করলে থাকবে না কিছুই, শুধুমাত্র টি স্কোয়ার থাকবে, ঠিক? এখানে টি স্কোয়ার থাকবে, আর এই 14টি এইদিকে নিয়ে আসলে মাইনাস 14টি হবে, ঠিক? আর এটা এদিকে নিয়ে আসলে মাইনাস 15 হবে, এদিকে থাকবে শুধু 0। তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ হলো, আর এই সমীকরণ সমাধান করতে আমরা খুব ভালো করেই জানি। তো এটা সমাধান করা খুব কঠিন কিছু না। দেখো আমরা চাইলে এরকম করতে পারি যে 14কে কত হতে পারে, 15কে 15, আর 15 থেকে 1 গেলে হচ্ছে 14। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, টি স্কোয়ার মাইনাস 15টি প্লাস টি। দেখো একটা টি চলে গেলে -15 থেকে -14 থাকবে, আর 15কে গুণ করলে 15 হচ্ছে। তাহলে এভাবে এটাকে ভাঙতে পারি। এর পরের লাইনে আমরা যদি টি কমন নেই তাহলে কি থাকে, টি -15 থাকে, আর এখানে কি থাকে, টি -15। দেখো এটা থাকে, ইকুয়াল টু 0 হয়। তাহলে পরের লাইনে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে টি -15 ইন্টু টি প্লাস 1 ইকুয়াল টু 0, এভাবে লিখতে পারি। তাহলে হয় টি -15
ইকুয়াল টু 0 হবে, না হয় t প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। তাহলে t ইকুয়াল টু 15, t ইকুয়াল টু -1। দেখো সময় কখনো ঋণাত্মক হইতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। যদিও এটার পেছনে আরেকটা সুন্দর, এটার একটা অর্থ আছে, জাস্ট তোমাকে সুবিধার জন্য বললাম যে এটা গ্রহণযোগ্য নয়, তার অর্থ হচ্ছে সময় ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা দ্বারা কি বোঝায় এটা আমরা একটু পরে বলবো, আগে আমরা এটা দেখে নিই। তাহলে টোটাল সময় লাগলো কত? 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড পর ধরে ফেলবে, বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে। বিড়ালটি কি ইঁদুরকে ধরতে পারবে? হ্যাঁ, বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে, তবে তার সময় লাগবে 15 সেকেন্ড। এখানে প্রশ্নটা অনেক সুন্দর হইতো যদি এভাবে বলতো যে কত সময় পর বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে, তাহলে অনেক সুন্দর হইতো। তারপরও ধরতে পারবে সেটা সম্ভব, 15 সেকেন্ড পরে ধরতে পারবে। এখন কথা হচ্ছে ভাই যে 15 সেকেন্ড ব্যাপারটা আরেকটু ফিল করতে চাই। দেখো সে যখন স্থির তখনও সে স্থির, দুজন একসাথে দৌড়ানো শুরু করছে, ধরছে যখন তখনও তারা একসাথে। তাহলে সময় দুজনের জন্য সেম কি না? দুজনই পিছিয়ে ছিল ঠিক আছে, কিন্তু স্থির দুজনই একসাথে দৌড়ানো শুরু করলো, এখানে ধরে ফেললো, তাহলে দুজনের জন্য সময় একটা না? সেই সময়টা হচ্ছে 15 সেকেন্ড। অর্থাৎ 15 সেকেন্ড পর বিড়ালটি ইঁদুরকে ধরে ফেলবে। তো এখন বোঝার বিষয় যে ভাই t-1 আসলো, ভাই এটা আবার কি? যে এটা ঋণাত্মক বুঝলাম, সময় হতে পারে না, বাট এটার কোনো মিনিং আছে কিনা? এটার একটা মিনিং আছে। মিনিংটা কি? যদি ইঁদুর এই দিকে দৌড়ানো শুরু না করে, বিড়াল যে দিক থেকে আসতেছে, ইঁদুর যদি এই যে এই দিকে দৌড়ানো শুরু করত, বিড়াল আসতেছে এই দিকে, ইঁদুর আসতেছে এই দিকে মুখোমুখি, যদি মুখোমুখি দৌড়ানো শুরু করতো, তাহলে তাদের একসঙ্গে সংঘর্ষ হইতে, বিড়াল ইঁদুর সাক্ষাৎ করতে 1 সেকেন্ড সময় লাগতো। এটা হচ্ছে এটা। এই যে নর্মালি যে আমরা বলে থাকি যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, আসলে এটারও একটা মিনিং আছে। এটার মিনিংটা হচ্ছে যদি উল্টো দিকে ইঁদুরটা দৌড়তে থাকতো, বিড়ালটাও আসতে থাকতো, তাহলে যে সময়টা লাগতো সেটা হচ্ছে 1 সেকেন্ড। কিন্তু আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ইঁদুর এদিকে দৌড়তেছে, বিড়ালও এইদিকে দৌড়তেছে, সেই দিকে সময় কত লাগে? সেই দিকে সময় লাগে 15 সেকেন্ড। এই জন্য এই যে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই জন্য এই মানটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। তাহলে আশা করি তুমি বিড়াল ইঁদুরের যে অঙ্কটা সেটা সুন্দরভাবে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমাদেরকে জানাও, আমরা আরেকটু ভালো করার চেষ্টা করব। তাহলে চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখো, নিয়ে নাও। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে তোমাদের? বলো, প্রশ্ন থাকলে বলতে পারো। বলো কি প্রশ্ন আছে এখানে? সমস্যা নেই, বলো। ক্যালকুলেশন না বুঝলে তোমার ম্যাথমেটিক্সের ব্যর্থতা, এটাকে স্ট্রং করো। কোনটা বলেন যে মানে এভাবে গেলে ওটা ভাই গেলে -1 হইব সময়, তাহলে এটা কিভাবে সম্ভব? সময় তো -1 হবে না, এই মাইনাসটা বোঝাচ্ছে উল্টো দিক। মাইনাস বলতে কি বোঝায়? দিক বোঝায় না? এটা উল্টো দিকে গেলে 1 সেকেন্ড লাগবে। যদি সে এই দিকে না গিয়ে ইঁদুর বিড়ালের দিকে দৌড়তো, তাহলে 1 সেকেন্ড সময় লাগতো। হ্যাঁ,